বাজার করতে গেলে তো বলতে হবে। কাকি তুমি এগুলো কি করছো? ওটাই একটা ট্রিপ করে এসেছি। ঘুরতে যাওয়ার দিন যত কাছে তাড়াতাড়ি এগিয়ে আসছে, মনটা তত চঞ্চল হয়ে যাচ্ছে। মানে সংসার কি অবস্থায় রেখে যাবো আর এসে যে কি অবস্থায় পাবো সেটার জন্য। দেখো ফ্রিজ থেকে যা সবজি ছিল মোটামুটি সব বের করেছি। আজকে ভেবেছি এর একটা গতি করতে হবে, নাহলে তো ঘুরতে চলে যাব, কতদিন থাকবো না, এগুলো তো পচে ধচে একাকার অবস্থা হবে। সকাল সকাল তোমাদের গপুদা নিয়েছে চিংড়ি মাছ, তার মানে তো বুঝতেই পারছো রান্না বান্না হবে। হ্যাঁ, কি কি রান্না করবো সেটা তো দেখাবোই, তার পাশাপাশি হঠাৎ করে আমার বড় ননদ আমাকে বিরিয়ানি কেন রান্না করে খাওয়াচ্ছে। ডালমি কুছ কালা লাগতা হে, তোমাদের কি মনে হচ্ছে কেন সেটা তো বলবোই। তার পাশাপাশি কে কে আমাদের সাথে দেখা করতে আসলো আমরা ঘুরতে যাব বলে, তারও পাশাপাশি আমার বিয়ে ব্যাক টু ব্যাক কেন ভেঙে গেছিল সেই সিক্রেটটাও তোমাদের সাথে বলবো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তারাও অবশ্যই ফলো করো। সব মিলিয়ে আজকে মজাদার ব্লগটাকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালবেলা খাওয়া দাওয়া করতে গিয়ে দেখি খাওয়া দাওয়া সব জিনিস ড্রাই, কিছু নেই তো নেই। তাড়াতাড়ি করে গ্রানুলটা অর্ডার দিয়েছি, একটা দইয়ের অর্ডার দিয়েছি, আর লিটিল গোল্ডের জন্য দুধের অর্ডার দিয়েছি। তো তোমাদের গপুদাকে ফোন করলাম, যেহেতু জ্যামার চলছে, উনি বললো 10 মিনিট দেরি হবে। আমি 10 মিনিট ওয়েট কেন, অর্ডার দিয়ে দেবো, ব্যাস বাড়ির সামনে চলে আসবে। যেহেতু মধ্যমগ্রামে প্রপারে আর ওদের হাবটাও আমাদের বাড়ির কাছাকাছি রয়েছে, অর্ডার তো লেখা থাকে 5 মিনিটের ভেতরে আসবে, আমার কাছে ডেলিভারি 3 মিনিটের ভেতর হয়ে যায়। অর্ডার দিতে দেরি, আসতে দেরি নেই। তোমাদের গপুদা এসে বলছে তুমি এত তাড়াতাড়ি কোথা থেকে জিনিস পেলে। আমি বললাম পকেটে যদি টাকা পয়সা থাকে, ব্যাংক ব্যালেন্সে যদি অঢেল টাকা থাকে, তাহলে পৃথিবী জয় করা যায়। তোমরা বলবে না টাকা দিয়ে সব কেনা যায় না, কিন্তু আমি আমার লাইফে যেটুকু জেনেছি টাকা দিয়ে সব কেনা যায়। টাকা যদি থাকে তাহলে তার পাশাপাশি সব সুখ আসবে। সব সুখ মানে সব সুখ। সকালবেলা দেখছিলেন না কতগুলো চিংড়ি মাছ মানে বাঁচতে বসলাম, ওই চিংড়ি মাছগুলো কিন্তু আমার খাওয়ার জন্য নয়, ওই চিংড়ি মাছগুলো নিচে রান্না হচ্ছে, তাই আমাকে খুঁটে দিতে বললো। তো আমার তো খুঁটতে আর কতক্ষণ লাগে, ওইটুকু সামান্য কাজ করতে, তাড়াতাড়ি করে খুঁটে পাঠিয়ে দিয়েছি। যারা অ্যারেঞ্জ ম্যারেজ করেছে তারা জানে অ্যারেঞ্জ ম্যারেজ করাটা কতটা ডিফিকাল্ট। আর সামটাইম কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ অনেকখানি কনফিউশনও হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। বাইরে থেকে দেখে মনে হয় অ্যারেঞ্জ ম্যারেজ মানে কত সিম্পল, কত সোজা, দুটো পরিবার আসবে, একে অপরের সাথে মিলবে, ব্যাস মেলামেশা করবে, ডেট ফাইনাল করবে এবং বিয়ে হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু একদমই সেটা নয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, বাড়ি থেকে কিন্তু একটা সময় পরে মেয়েদের জন্য বলো ছেলেদের জন্য বলো সবার জন্যই পাত্র দেখা দেখি শুরু হয়। একদিন দুদিন বিয়ের কথা বলা বলি করতে করতে এটা একটা রেগুলার টপিক হয়ে গেছিল আমাদের বাড়িতে, যে প্রিয়াঙ্কার বিয়ে কবে হবে। তো সেই হিসাবে আমার বাবা মাও আমার জন্য 2-4টে পাত্র খুঁজে নিয়ে এসছে, এনে আমাকে বলেছে সিরিয়াস ভাবে যেন আমি পাত্রগুলোর সাথে কথা বলি, ছেলেগুলোর সাথে, এবং আমি যেন সিরিয়াস মোটিভেশন নিয়ে এগোই। আমি ভাবলাম এটা হয়তো এরকমই হবে, কারণ আমি ফার্স্ট টাইম এইভাবেই এগোবে, এইভাবে আমি হয়তো আমার জীবন সাথী পেয়ে যাবো। বাট সেটা কিন্তু এতটাও সহজ ছিল না, কারণ প্রত্যেক সপ্তাহে আলাদা আলাদা এক একজনের সাথে কথা বলতে হচ্ছে। তারপর তাদের সাথে দুদিন কনভারসেশন চলছে, চলতে চলতে কি হচ্ছে, আবার মানে হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু সময় ফ্যামিলি যেহেতু ইনভলভ, দুটো ফ্যামিলি অ্যারেঞ্জ ম্যারেজ, তো বাড়ির লোকরা হুট করে মানে কথা বলা বন্ধ করে দিচ্ছে বা আর যোগাযোগ করছে না। এবার কি কারণে যোগাযোগ করছে না সেটারও কোনো ভ্যালিড রিজন দিচ্ছে না, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আবার কিছু কিছু সময় আমি পাত্রপক্ষের সাথে যে কানেকশনটা হয় ছেলের সাথে কথা বললে, যে না এই আমার জীবন সাথী হবে, তো সেটাই আমি ফিল করতে পারছিলাম না। তো এরকম কদিন যাওয়ার পর আমি ভীষণই হোপলেস হয়ে পড়ি, যে কি থেকে কি হয়ে যাচ্ছে, মানে কি হতো বলো তো ব্যাপারটা। আমি এই সপ্তাহে কারোর সাথে দেখা করছি, পরের সপ্তাহে কারোর সাথে দেখা করছি, কিছু কথা এগোচ্ছে, হুট করে ভ্যালিড রিজন ছাড়াই ব্যাপারটা ভেঙে যাচ্ছে। তো আমিও ভীষণ ভেতর থেকে ভেঙে পড়েছিলাম, কারণ আমার যারা মানে ফ্যামিলি রিলেটিভরা ছিল, সেই রিলেটিভরা সবাই আমার বাবা মাকে জিজ্ঞাসা করতো কি হলো, প্রিয়াঙ্কার বিয়ে দেখা দেখি হচ্ছে, বাট এখন তো বিয়ে কথাবার্তাই করছে না, ফাইনাল ডেটটা কবে আসবে। তো তখন আমার বাবা মাও মানে বুঝতেই পারছেন ফ্যামিলি প্রেশারে, সেও আমাদেরকে বলতো যে কি হয়েছে ব্যাপারটা। আর তারাও ভীষণই ওয়ারিড ছিল আমাকে নিয়ে, যে আমার সাথে যেন ভালো জিনিস হয়, আমি যেন সঠিক জীবন সাথী খুঁজে পাই। তো আমিও মাঝে মধ্যে এটাই ভাবতাম যে আমার কি ভুল আছে, কি ত্রুটি আছে, এত স্ট্রেস হয়ে যেতাম, এত রেস্টলেস হয়ে যেতাম, ভীষণ ওভার থিঙ্কিং করতে শুরু করতাম, যে আমার কি কোনো মানে ভুলভাল জিনিস রয়েছে, যে যার জন্য সবাই আমাকে রিজেক্ট করে দিচ্ছে, আমাকেই কেন রিজেক্ট করছে, আর এই রিজেকশন কতদিন পর্যন্ত চলবে, আমি কি আদৌ আমার কোনো সঠিক জীবন সাথী খুঁজে পাবো। তো এই সমস্ত ভাবতে ভাবতে হট করে একদিন আমার এক মাসির মেয়ের সাথে দেখা হলো। সে আমাকে বললো যে এত ওভার থিঙ্কিং করার কিচ্ছু হয়নি, আমি যেন একজন ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করি, যে সে তাহলে আমায় বলে দেবে যে ব্যাপারটা কি রয়েছে। তো আমি প্রথমবার শুনে বলছি অ্যাস্ট্রোলজার দেখাবো, না না অ্যাস্ট্রোলজার দেখিয়ে মনে হয় না কিছু হবে। তো কি করবো বলো, দিনে দিনে আমার এই টেনশনটা আরো বেশি বেড়ে যাচ্ছে, টেনশন থেকে অ্যাংজাইটি হচ্ছে, ওভার থিঙ্কিং হচ্ছে, মানে আমি রাতে ঘুমাতে পারছি না, হয় না যেটা হয়ে থাকে স্বাভাবিক, সবাই জানবে। তো তারপর আমি কি ভাবলাম, এত কিছু তো ট্রাই করলাম, তাহলে একবার তাহলে এটা ট্রাই করলে কি সমস্যা, একজন ভালো অ্যাস্ট্রোলজারকে আমি দেখাই। তখন আমি কি করলাম,
অ্যাস্ট্রোলজার কবিতার সাথে কনসাল্ট করলাম, অ্যাস্ট্রো টক যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের থ্রুতে। তোমরা বিশ্বাস করবে না, এতটা সারপ্রাইজড হয়ে গেছি ফার্স্ট টাইম যখন আমি ওনার সাথে কনভারসেশন করেছি। মানে ফার্স্ট টাইম উনি আমাকে জাস্ট দুটো কথা জিজ্ঞাসা করেছে, আমার ডেট অফ বার্থ এবং আমার ডেট অফ মানে টাইম, ডেট অফ বার্থের টাইম মানে কখন আমি জন্মেছি আর কখন আমার ডেট অফ বার্থের দিন। জাস্ট এই দুটো কথা শুনে উনি ওনার মতন কিছু চেক করলো। চেক করার পর উনি আমাকে বলছে যে তুমি কি তোমার ম্যারেজ সম্বন্ধে কোনো মানে প্রবলেমে ফেস করছো। আমি তো পুরো শক যে উনি কি করে জানবে যে ম্যারেজ প্রবলেম নিয়ে আমি মানে কনফিউজ রয়েছি বা ম্যারেজ নিয়েই আমার গন্ডগোলটা হচ্ছে। তখন উনি আমাকে এও বললো যে আমার লাইফে মানে কিছু হয় না, মানে ব্যাপার আছে, তার জন্য এই ফেসটা চলছে। উনি আমাকে এক্সপ্লেন করলো, আমি এক্সপ্লেন করলাম যে আমার ফ্যামিলি রিলেটিভরা থেকে শুরু করে আমার বাবা মা আমার কি মেন্টাল স্ট্রেস যাচ্ছে। সব উনি শোনার পর বললো আমার মানে 100% অ্যারেঞ্জ ম্যারেজ হবে। আমি তো পুরো শকড, সারপ্রাইজ। উনি কিভাবে এত শিওর হয়ে বলছে আমার 100% মানে অ্যারেঞ্জ ম্যারেজ তো হবে। তার পাশাপাশি আমার হাজবেন্ড কি করবে আর হলো আমার হাজবেন্ডের প্রথম নামের অক্ষর মানে যেটা হলো তোমাদের এই যে গোপুচন্দ্র গোপাল সাহা, আমাকে উনি ইনস্ট্যান্ট বলে দিয়েছিল। আমি পুরো শকড হয়ে গেছি। তারপর উনি বললো যে এই ফেজটা কেটে যাবে, জাস্ট আর কয়েকটা মাসের ভেতর আমার কাছে একটা ভালো সম্বন্ধ আসবে এবং সেটা স্মুথ যাবে, আমাদের ফ্যামিলিদের ভেতর ভালো বন্ডিং হবে এবং আমার কথাবার্তাটা বিয়ে পর্যন্ত এগোবে। এবং সিরিয়াস কথা বলতে জাস্ট কয়েকটা মাসের ভেতরই আমি জাস্ট ওয়েট করলাম, আমার কাছে ভালো সম্বন্ধ এসছে আমাদের ফ্যামিলি রিলেটিভেরই একজনের থ্রুতে এবং কথাবার্তা এগিয়েছে এবং দেখো বিয়েটাও ফাইনালাইজ হয়ে গেছে। তো আমি সেটাই বলবো যে সঠিক সময় সঠিক অ্যাস্ট্রোলজার কবিতা আমাকে সঠিকভাবে গাইড করেছিল বলেই কিন্তু আমার এত টেনশন বলো, ড্রেস বলো, আমি যে ট্রমাটাইজ হয়ে গেছিলাম, সবসময় বেশি বেশি ভাবতাম, ভেঙে পড়তাম যে আমি এই সমস্ত করতে গিয়ে খুব মানে খুব ভালো কিছু করতে গিয়ে কোনো খারাপ ডিসিশন না নিয়ে নি, আমার লাইফটা যাতে শেষ না হয়ে যায় এই সমস্ত ভাবতাম। তো সেখান থেকে আমাকে পুরো ফ্রি করে দিয়েছে। তার জন্য আমি সবাইকে বলবো, আমি তোমাদেরকেও বলবো তোমাদের সুবিধার জন্য আমি অ্যাস্ট্রো টক যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা একবার হলেও ধরো তোমাদের লাইফে বিয়ে হবে, অ্যারেঞ্জ ম্যারেজ হবে কি লাভ ম্যারেজ হবে, লাভ ম্যারেজ হলেও বাড়ি থেকে মেনে নেবে কি নেবে না। তারপর তোমাদের ধরো মনে হচ্ছে কেরিয়ার, তার পাশাপাশি কেরিয়ারও থাকে, ফিনান্সিয়াল একটা প্রবলেম থাকে যে টাকা পয়সা একটা প্রবলেম থাকে। তো এই সমস্ত যদি তোমরা ফেস করে থাকো অবশ্যই অ্যাস্ট্রোটক অ্যাপের থ্রুতে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই যাও। তোমাদের লাইফে লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, কেরিয়ার, ফিনান্স সমস্ত কিছুর মুশকিল আসা হবে। অবশ্যই কিন্তু অ্যাপটাকে ডাউনলোড করে এবং ক্লিক করে তোমার লাইফটা আগামী দিনে কেমন হতে চলেছে দেখবে। শুনলে তো আমার গল্পটা, এটা কিন্তু একদম রিয়েল স্টোরি। মানে আমার কিন্তু বিয়ে অনেকবার ঠিক হয়েছে আর বিয়ে অনেকবার ভেঙেছে, বিয়ের দিনক্ষণটা ফাঁকা হবে সেই মুহূর্তে কেটে গেছে। এটা অনেকের গ্রহের চক্র থাকে, ফের থাকে, এটা হয়ে যায়। তারপর আমি অ্যাস্ট্রোলজার দেখিয়ে আংটি ফাংটি নেওয়ার পর এখন সব ঠিকঠাক আছে। আর এখন দেখো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট করবো বলে ভাত হয়ে গেছে গরম গরম, আর তার সাথে মেবি আজকে ডাল রান্না করেছি। পেটটা যদি একটু ভার থাকে তাহলে জানো তো কাজকর্ম করতে অনেক সুবিধা হয়। আর পেটটা যেহেতু সকাল থেকে ফাঁকা থাকে, মনে হয় গা হাত পা জ্বলে যাচ্ছে, মাথা যন্ত্রণা উঠে যাচ্ছে। তোমাদের গোপুদাকে দেখলে গা জ্বলতে থাকে। যে ওনাকে কবে থেকে বলেছে যারা কাজের লোক রাখো, কাজের লোক রাখো। সেই কথা বললে আমাকে বলবে কি আমি কাজের লোক কোথা থেকে পাবো, তুমি কাজের লোক খোঁজো। আরে ভাই আমি কাজের লোক খুঁজবো, দেখো সংসারটা উনি চিনবে না মানে ওনার কাছে টিসিএস এর হাজার একটা লোক আসে কাজের জন্য, উনিই তো বরঞ্চ খুঁজে পাবে। আর আমাকে খুঁজতে গেলে তো আমাকে নিউ ব্যারাকপুরে খুঁজতে হবে বা আমাকে কোনো অ্যাড ফ্যাড দিতে হবে। তো যাই হোক, আর ওই সমস্ত নিয়ে ঝগড়াঝাটি করিনি। আজকে যেহেতু সানডে ছিল, বাপের বাড়িতে যাইনি। এই মিশো ড্রেসগুলো এসছে, এই ড্রেসগুলো পরেছি। এটা কিন্তু একটা সেই হাতা কাটা ড্রেস, লাস্ট আমি কিনেছিলাম ঘুরতে যাবো বলে একটা কিনেছি। তো কেমন লাগছে ড্রেসটা অবশ্যই জানিও। আমি যখন এই ড্রেসটা ভিডিও শ্যুট করব তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। লিটিল গোল্ড আমার সাথে সাথে একদম ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে, ও স্নান দান খাওয়া দাওয়া সব রেডি। মা বাবা দুবার ফোন করেছে যে ওই বাড়িতে যাবে কিনা। মা আবার লিটিল গোল্ডের জন্য চিকেন লেগ পিস টিস কিনে নিয়ে এসেছে। লিটিল গোল্ড চিকেন লেগ পিস খেতে খুব ভালোবাসে, তাই বললাম না আমি যাবো না। মা বলছে তুই যদি না আসিস তাহলে চিকেন রান্না করবো না, যদি আসিস তাহলে চিকেন রান্না করবো। কারণ মায়েরও আজকে মানে মিটিং টিটিং রয়েছে ওয়ার্ডে, আর যেহেতু অনেক দিন পর একটা সানডে করে অফ পায় ওরা, আমিও চাই যে ওরা একটু পার্সোনাল কাটাক। ছাদ থেকে ব্যাক টু ব্যাক দুটো ড্রেস পরে শ্যুট করে তাড়াতাড়ি করে ঘরের ভেতরে এসে এখন দেখছি যে পার্সেলগুলোর ভেতরে কী এসছে। কারণ আমরা এমন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো সারপ্রাইজ, আগে থেকে বলবো না। তোমরা অনেকে অনেক রকমের গেস করছো, দেখি আজকে গেসটা কেউ সঠিক করতে পারো কিনা। তো সেখানে শাড়ি টাড়ি পরলে ভালো লাগবে। আর মন্দির টাইপেরও একটা জায়গা রয়েছে, কারণ তোমাদেরকে এইটুকু অন্তত বলি যে মন্দির আছে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ মিশো থেকে আমি নিয়েছি, মানে আমি জাস্ট ফ্যান হয়ে গেছি শাড়িটার। আমি আশাই করতে পারিনি এত সস্তায় আমি এত সুন্দর একটা মানে পিওর যেন সিফন এর সাথে তোমরা
তোমরা একটু আমায় কমেন্ট করে বলো তো মানে কী কালারের শাড়ি পরলে ভালো লাগবে। অ্যাকচুয়ালি শাড়ি তো আমি এত অনলাইন থেকে কিনতাম না, আমি দেখবে তোমরা অনেক আগে পুতুল ফ্যাশন বলে একটা জায়গা থেকে আমি অনলাইনে শাড়ি কিনতাম, তো ওইখানকার শাড়ি কোয়ালিটিগুলো ভীষণ ভালো। ওই যে এই সাদা শাড়িটার পাশে দেখবে একটা সবুজ সবুজ কালারের শাড়ি রয়েছে, এইরকম ডিটো একটা শাড়ি আমি ওখান থেকেও কিনেছিলাম, বাট ওটাতে এই যে এটার পাশে দেখছো যেমন লেস লাগানো রয়েছে, এরকম লেস লাগানো নেই। আমার জানো তো একটা ভুল ধারণা ছিল যে অনলাইন থেকে জিনিসপত্র কিনলে জিনিসপত্র হয়তো ভালো হয় না, মানে ধরো ডোর টু ডোর গিয়ে শপিং করলে জিনিসটা ভালো হয়। তাই এখন ভুলটা ভেঙে গেছে। আগের দিন মনে নেই আমরা যে শপিং করতে গেলাম আমি আর পূজা, ওখান থেকে অনেক সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়েছি, সেটা এই ভিডিওতে দেখাবো না, মানে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আমি পরের ভিডিওতে দেখাবো। কারণ আমাদের সামনেই বিয়ে বাড়ি রয়েছে, তো তার জন্য আমি কিছু ভালো ভালো টাইপের বেনারসি দেখছিলেন, একটা গ্রিন কালারের বেনারসি কিনেছি, তো গ্রিন কালারের বেনারসি কিনেছি, একটা জলপাই কালারের জাদুসি কাজ করা শাড়ি কিনেছি। তো লিটিল গোল্ডে এই শাড়িগুলো দেখে বলছি কি মা আমাকে একটা শাড়ি দাও, আমিও পরবো। আমি বলছি মনে তুমি যখন বড় হবে তখন তোমাকে শাড়ি দেবো। লিটিল গোল্ডের টিচার তো যথারীতি আসছে, ওকে পড়াচ্ছে। অবস্থাটা বোঝ, খেতে দাও। রান্না করার জন্য কি কি বাজার করেছো বলো, তারপর খাবার তো চাইবে। কি বাজার করেছো সকালবেলা বলো? দেখো বাজার করতে গেলে তো বলতে হবে। কি বলো তোমার বলতে নেই? তুমি তো বলে নিচের থেকে খাবার আসবে, আমি তার জন্য সেই খুশিতে দেখো ড্রেস পাতি পরে নেচে নেচে বেড়াচ্ছি। মা বলছে তুই কি রান্না করেছিস, এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে? আমি যা ছিল তাই খেয়ে নিয়েছি, আর নিচে রান্না হচ্ছে সেখান দিয়েই খাবো। ওখান থেকে দেখলাম একটা পোটলা করে কি দিয়ে গেছে, তা ওই দিয়ে শুধু হয়ে যাবে আমাদের? ডিম টিম তো দেয়নি, তাহলে বলো। নিরামিষ খাবো। আরে নিরামিষ খাবো, ডালও তো সিদ্ধ করতে হবে, তারপর তো দেখ। বসা তাড়াতাড়ি বসা। আজকে সানডে, আমি আজকে রান্না করতে পারবো না, আমি আজকে রান্না করতে পারবো না। চলো খাবে তাহলে। তুই মুখে হাত দিয়ে আসছে। তাহলে খাবে। রান্না করার ডিউটি তো তোমার ছিল, আমার তো ছিল না। তোমার কি করার ডিউটি ছিল? তোমার রান্না করার কথা ছিল, আমার বাজার করার ডিউটি ছিল, কিন্তু বাজার তো ছিলই সব। শুনেছিস বাজার তো ছিলই সব। ঘরে ডাল আর আলু তো ছিল। আলু নেই, ডালও শেষের পথে। খালি নাই। আলু এখন সস্তা, আলু আনতে কত কমছে। আমি ওকে রেস্টুরেন্টে নিয়ে গেলাম। আমাদের রেস্টুরেন্টে আমাকে নিয়ে চলো। না চলো, বলো তুমি পেমেন্ট করবে তাহলে আমি খাবোই না আজকে, আমাদের তো খাওয়াই হয়ে গেছে, উনি ওনারটা বুঝুন খেতে চাইবে। আমি আজকে যখন ছাদে গেছিলাম শ্যুট করতে তখন স্নান করে গেছিলাম, বাট আমার মুখে ফেস প্যাকটা দুদিন লাস্ট ধরে এত ব্যস্ত একটু ফেস প্যাক অ্যাপ্লাই করতে পারছি না, তো ভাবলাম যে একটু ঠান্ডা কুলকুল ফেস প্যাকটা ব্যবহার করে একটু মুখে লাগাই। আর এরই ভেতর তোমাদের গপুদা শুয়ে পড়েছে, আমাকে দুবার বললো যে খেতে দাও। আমি প্রিয়া ছিল যেহেতু আমাকে ভিডিও করে দেওয়ার জন্য আমি আবার খেয়ে নিয়েছি, আমি প্রিয়া পটল চিংড়ি দিয়ে তারপর ডাল দিয়ে খেয়ে নিয়েছি। আর নিচে আজকে রান্না হয়েছিল ডিম আর তার সাথে পটল চিংড়ি। গৌতমদা যে পটল চিংড়ি রান্না করেছে তার জন্যই সকালবেলা আমি চিংড়ি মাছটাকে খুঁটে দিয়েছি, তো ওইটা আবার একটু এক বাটি দিয়ে গেছে। আর আমি আর পিঁয়াজ যেটা খেয়েছিলাম সেটা হলো মায়ের ওই যে দই পটল চিংড়ি যেটা, সেইটা। তো তোমাদের গপুদাকে বললাম তুমি ডিম দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে খেয়ে নাও না, কিছুতেই খাবে না। বাজার এদিকে করবে না, এদিকে রান্না করতে বললে বুঝেছো আমি কি দিয়ে রান্না করবো। আমি কি বাজারে যদি যেতাম তাহলে বাজার থেকে জিনিসপত্র এনে রান্না করতাম, সেটা নয় হতো। এদিকে যেহেতু বাজারে যাইনি আর মাছ টাছও পুরো ড্রাই হয়ে গেছে, ঘুরতে যাবো বলে এক্সট্রা কোনো মাছও কিনছি না, পাশি পচা কেনই বা খাবো। দেখাতাম যে শুধু মা রান্না করে পাঠায়, তো মায়ের পাশাপাশি আমাকে আরো একজন রান্না করে পাঠায়। তাও আরো অনেকেই আছে যে রান্না করে খেতে বসলে বলি না যে একরকম রান্না আমি করি, ওরকম 2 রকম 3 রকম এও অ্যাড করে দিয়ে যায়। তো সেরকমই আজকে যেহেতু একটা ডিব্বা ভরা রয়েছে, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছে। আমার বড় ননদ রান্না করে পাঠিয়েছে, তো এটা তোমাদের চিকেন বিরিয়ানি রয়েছে, আবার একটা এগও দিয়েছে, যে উপরে এগ দিয়েছে, চিকেন কষা টষা আর কত কিছু যেন একসাথে করেছে। যাই হোক অনেক ভালো রান্না করে, বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা স্মেলও আসছে। এটা আমাকে লিটিল গোল্ডের বাবাকে দিয়েছে, লিটিল গোল্ড জেগে থাকলে একটু খেত। তো চলো আমরা এখন রাতে ডিনার করবো চিকেন বিরিয়ানি দিয়ে। লিটিল গোল্ডকে আজকে দুপুরবেলা একটুও ঘুম পাড়াতে পারিনি। আমি এই যে খিচুড়ি রান্না করতে এসেছি, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে বললাম তুই একটু শুতে লাগ, আমি তোর খিচুড়িটা প্রেশার কুকার সিটি মেনে তারপর তোর পাশে এসে শুচ্ছি। শোবে না তো শোবেই না। আমারও যেহেতু একটু বেলা হয়ে গেছে স্নান করে ঢুকতে মানে 2বার স্নান করেছি, একবার তো শ্যুট করতে যাওয়ার আগে স্নান করেছি, তারপরে এসে আবার স্নান করেছি। বাসনপত্র অনেকগুলো মানে মাজা ঘষা রয়েছে, জায়গায় তুলতে হবে। মাঝে একদিন শিবানী দিয়ে আসেনি, তার জন্য বাসনপত্র জায়গাটা তোলা হয়নি। লিটিল গোল্ডের খিচুড়িতে আজকে একটা ডিম দিয়ে দেবো। আজকে যেহেতু মাছটা সেইভাবে রান্নাবান্না করা হয়নি, আর তোমাদের গপুদাকে বলেছি যেহেতু আমরা ঘুরতে যাবো তাহলে কিছু মাছ কিনে নিয়ে আসে। ঘুরতে গেলে তো আবার সেই কদিন মাছ টাছ পাওয়া যাবে না। আগেরবার রাজস্থান ঘুরতে গিয়ে মানে এমন বাইরের খাবার খেয়েছি, সে তো সারা রাস্তা আসার আগেই বাড়িতে ভাগ্যিস ঢোকার পর আমার মানে লুজ মোশনটা হয়েছে। রাস্তাতে যদি লুজ মোশনটা হতো তাহলে ভাবো তো আমার কী অবস্থাটা হতো। মানে আমি তো এই দিক থেকে ভাবি ভগবানের অশেষ কৃপা, আমি ব্লেসড যে রাস্তায় আমার ওই রকম ডায়রিয়াটা স্টার্ট হয়নি। তো এবার একটু কনসিয়াস থাকতে হবে, বাইরের তেল ময়লা স্পাইসি খাবার দাবার একদমই খাওয়া যাবে না। তো চিনিটা শেষ হয়ে গেছে, চিনিটাও ভেবেছি যে আমরা সাথে
নিয়ে নেবো, কারণ আমরা ট্রেনে তো জার্নি করবো। তো তোমরা আমাদেরকে একটু প্লিজ সাজেশন দাও তো যে আমরা ট্রেনে এমন কোনো ড্রাই খাবার দাবার যেগুলো মানে সাথে আমরা ক্যারি করতে পারবো, ক্যারি করলে ভালো হবে। কারণ ছোটো লিটিল গোল যেহেতু রয়েছে, ও রিল্যাক্স তো সাথে নিতেই হবে। তা বাদেও ছোট্ট মানুষ, তখন তো চাইলেই তো আর কিছু মানে কিনে দিতে পারবো না, ওই ট্রেনের খাবারই ভরসা। তো এই ভেতর সন্ধেবেলা এসছে মামি, মানে বান্টির মা। তো উনি এসছে হলো লিটিল গোল্ডের জন্য ঠাকুরনগর মেলা থেকে দুটো পুতুল টুতুল এগুলো কিনেছে, ওগুলো দিতে একটু আঙুর ফল এগুলো কিনে নিয়ে এসছে। তা আমি আবার তোমাদের গোপুদাকে বললাম তাহলে আমি চা বানিয়ে দিই। আর উনি তখন মহারাজ ঘুম থেকে উঠেছে সন্ধ্যে 6:30 7টার সময়। তাহলে তুমি খাবার খেয়ে নাও, যা খাবার আছে। তা বলছে না আমি এখন খাবো না, আমি বাইরে চলে যাচ্ছি। মানে ওনার এই সমস্ত খাবার দেখে মেন কথা হলো পোষায়নি, শুক্তো ডিম তারপর পটল চিংড়ি এইসব উনি খাবেন না। ওনার আজকে সানডে রয়েছে, চিকেন ফিকেন এই সমস্ত খেতে হবে। তাহলে আমি তো এখন চিকেন রান্না করতে পারবো না, তুমি যেখানে পারো সেখানে যাও। বান্টির মা মামি এসেছিলো বলে আবার একটু মোগলাই টোগলাই কিনে দিয়েছে। আর লিটিল গোল্ড তো ভীষণ খুশি মানে ভীষণ খুশি। দেখো নাচানাচি শুরু করেছে, মানে বাড়িতে তো লোকজন আসে না, মানে আসলে মেয়েটা ভীষণ খুশি, আমি সেটা ফলো করে দেখেছি। আর বাচ্চা কাচ্চার সাথেও তো সেরকম মিশতে পারে না, ওই ওখানে ছোটো বাচ্চা মতন একটা মেয়ে এসছে, ওর সাথেও খুব মজা করছে। হোপফুলি লিটিল গোল্ড যখন স্কুলে যাবে তখনও খুব এনজয় করবে। তো এই যে তোমাদের গপুদা মোগলাই এনে দিয়েছে, এখন আমরা এগুলো খাওয়া দাওয়া করবো। আর ব্যাগ ফ্যাগ কিচ্ছু গোছানো হয়নি, আমি বুঝতে পারছি না যে এতগুলো দিন থাকবো না কিভাবে কি ম্যানেজ দেবো, মানে মাথা পাগল হয়ে যাচ্ছে আমার। ভিডিও বানানো, লিটিল গোল্ডের মানে জিনিসপত্র কোনটা কি সাথে নেব, ড্রেস কোনটা কি সাথে নেব, কিচ্ছু এখনও গোছানো হয়নি। গোছাবো এবং তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে একটু সাজেশন দিও যে বাচ্চা সাথে নিয়ে ঘুরতে টুরতে গেলে কী কী জিনিস সাথে নিতে হবে, আমি যেন কোনো কিছু মিস না করি এইবার। তো যাই হোক, হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো আরও ফাটাফাটি আরও মজাদার ব্লগ নিয়ে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।